অর্ষা রেডি হয়ে নিল ভার্সিটিতে যাওয়ার জন্য। রুশানকে আজকে সে নিয়ে যাবে, মানে যাবেই। প্রতিদিন দেরি করে যাওয়া আজকে অর্ষা বের করবে। রুশানের রুমে এসে দেখে রুশান হাঁ করে ঘুমাচ্ছে। অর্ষা শয়তানি হাসি দিয়ে ফোন বের করে ফটাফট কয়েকটা ছবি তুলে নিল। সেগুলো সিক্রেট ফাইলে রেখে রুশানের গায়ে পানি ছুঁড়ে মারল। রুশান বেচারা ধরফড়িয়ে উঠে বসে। অর্ষাকে হাসতে দেখে বুঝতে বাকি নেই অর্ষাই কাজটা করেছে। রুশান রেগে বোম হয়ে যায়। অর্ষার দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই অর্ষা ভেংচি কেটে বলে, মজা লাগলো না অনেক, তোর জন্য আমার প্রতিদিন একা যাওয়া লাগে। নিজে তো নবাবজাদার মতো ঘুমাস, ছোট চাচু আর ছোট আম্মুকে কি বলা লাগবে? অর্ষার বাচ্চা, আমি কি তোর ড্রাইভার নাকি যে নিয়ে যাব? শয়তান মাইয়া, গেলি তুই? ঢং রাখ তোর কাছে, বান্দর মাইয়া। রুশান রেগে অর্ষার দিকে বালিশ ছুঁড়ে মারে। অর্ষা সরে যায়, যার ফলে গায়ে লাগে না। অর্ষা বালিশ তুলে রুশানের গায়ে মেরে বলে, 10 মিনিটের ভেতরে নিচে আসবি, না হলে ফ্রেন্ডশিপ নাই তোর সাথে। অর্ষা কথাটা বলেই রুম ছেড়ে চলে যায়। রুশান দীর্ঘশ্বাস ফেলে উঠে ফ্রেশ হতে যায়। এই মেয়ে তাকে শান্তি মতো থাকতে দেবে না মনে হয়। রুশান ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখে অর্ষা টিভিতে টম অ্যান্ড জেরি দেখছে আর হাসতে হাসতে আরিশার গায়ে পড়ছে। রুশান গম্ভীর কণ্ঠে বলল, তুই কি যেতে চাচ্ছিস না? ঠিক আছে, আমি গেলাম, থাক তুই। কথাটা বলেই রুশান বাড়ি থেকে বের হয়ে যায়। অর্ষা দ্রুত ব্যাগ নিয়ে বের হয়ে যায় রুশানের পেছন পেছন। পেছন থেকে ইরিনা বেগম চিল্লিয়ে বলে, তোরা না খেয়ে কেন যাচ্ছিস? খেয়ে যা তো। এই মেয়ে কাউকে শান্তিতে থাকতে দেবে না। ওর জন্য রোশানটাও না খেয়ে বের হলো। বাপ বেটি সব মিলে জ্বালিয়ে মারে আমায়। অর্ষা বের হয়ে যেতে ইরিনা বেগম বকর বকর শুরু করেন একা একা। মৌ রহমান টেবিলে বসতে বসতে বলেন, আরে বুবু, তুমি চিল্লিও না, ছোট মানুষ তাই এমন করছে। ভার্সিটিতে যেতে যেতে হয়তো লেট হচ্ছে। আমি রুশানকে ফোন করে বলছি ক্যান্টিন থেকে দুজন যেন খেয়ে নেয়। তুই চুপ কর মৌ। তোদের সবার জন্য এই মেয়ে বাদর হচ্ছে দিন দিন। সেদিন সবার সামনে কিভাবে ইরহাম বাবাকে অপমান করলো। মৌ ইরিনা বেগমকে জড়িয়ে ধরে বলে, বুবু, তুমিও খেয়ে নাও তো, বাচ্চা মেয়ে অত বোঝে নাকি? ইরিনা বেগম মৌকে ছাড়িয়ে রান্নাঘরে যেতে যেতে বলে, ও বাচ্চা নামো যথেষ্ট বড় হয়েছে ওর। তবুও তোদের এই আল্লাহ দেওয়ার কারণে এমন হয়েছে। ওরা ভালো মনের মানুষ ছিল বলে অপমান করেনি। মৌ হাসল। ইরিনা আর মৌ যত যাই হোক না কেন, তাদের সম্পর্কটা দু বোনের মতো। তাদের কেউ প্রথমবার দেখলে ধরতেও পারবে না তারা বোন না যা হয়। মৌ ভীষণ ভালোবাসে ইরিনাকে, সম্মানও করে অনেক। মৌ অর্ষার রুমের দিকে ছুটল। প্রতিদিনই সে অর্ষার সবকিছু গুছিয়ে রাখেন। মেয়েটা বড্ড অগোছালো। ভার্সিটিতে আসার পর থেকেই রুশান অর্ষার সাথে কথা বলছে না। অর্ষাও বাকি বন্ধুদের সাথে গল্প করছে। রুশান নিজেই নিজের কপাল চাপড়ায়। সে বারবার ভুলে যায় সে কার সাথে রাগ করে, অভিমান করে। মুহিব শয়তানি করে অর্ষাকে বলে, জানো, তোকে তো আজ সেই লাগছে, মনে হচ্ছে বিয়ে করে বউ বানিয়ে ফেলি। অর্ষা হাসে মুহিবের কথায়। কিছু বলবে তার আগেই মুহিবের গার্লফ্রেন্ড অনায়াসে ওর কান মনে দিয়ে বলে, ফাজলামো হচ্ছে অর্ষা আপুর সাথে। তোমার মতো ব্যাককেলের সাথে আমি অর্ষা আপুকে বিয়ে দিতাম না। উফ, অর্ণা কান ছাড়ো, লাগছে তো। আমি মোটেও ব্যাক্কেল না। আমি তোমার অর্ষা আপুকে বিয়েও করতাম না। ওর মতো ঝগড়ুটে মেয়েকে বিয়ে করলে দেখা যাবে আমার বাসায় আমি নেই, রেল স্টেশনে বসে ভিক্ষা করছি। সবাই হেসে দেয় মুহিবের কথায়। অর্ষা কটমট চোখ করে ওর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আমি ঝগড়ুটে না, বাদর ছেলে, দাঁড়া। বলে মুহিবের পেছনে ছুট লাগায় অর্ষা। অর্ণা হাসে ওদের দুষ্টু মিষ্টি খুনসুটি দেখে। অর্ণার এতে মোটেও হিংসা হয় না। সে জানে এই ফ্রেন্ড সার্কেলের সবাই একে অপরের জন্য জান পর্যন্ত দিতে পারে। সে নিজেও খুব আফসোস করে এক ক্লাস জুনিয়র হওয়ার জন্য। মুহিবকে তাড়া করছে অর্ষা। আশেপাশের কিছুই তার খেয়াল নেই। হুট করে কারোর সাথে ধাক্কা খেয়ে তাকে নিয়েই অর্ষা পড়ে গেল। চোখ মুখ খিচে তার শার্টের কলার আঁকড়ে ধরল। সমস্যা কি তোমার? এভাবেই থাকার চিন্তা ভাবনা করছো? তাড়াতাড়ি ওঠো ইডিয়েট। ঝাঁঝালো কণ্ঠে কানে আসতেই অর্ষার চোখ খুলে তাকায়।
চোখ খুলে নিজেই বেশ অপ্রস্তুত হয়ে যায়। সে স্বয়ং ইরহামের উপরেই পড়েছে। তার থেকে বড় কথা, সে এখনো ইরহামের বুকের সাথে লেপ্টে আছে। অর্ষা দ্রুত উঠতে নিলে চুলের টান খেয়ে আবারও ইরহামের বুকের উপরেই পড়ে। ইরহাম বেশ ব্যথা পায়। ইরহাম বিরক্ত হয়ে বলে, তুমি কি অন্ধ? দেখে শুনে চলতে পারো না? এমন ভাবে দৌড়াচ্ছিলে মনে হচ্ছিল তোমাকে বাঘ না ভাল্লুক তাড়া করছিল। স্টুপিড, তোমার জন্য এখন এমন হলো। ইরহাম সাবধানে অর্ষাকে নিয়ে উঠে দাঁড়ায়। অর্ষার কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে, সাথে লজ্জাও লাগছে। কই, আগে তো এমন হয়নি, আজ কেন হচ্ছে? ও দ্রুত চুলগুলো ছাড়িয়ে নিয়ে চলে যায়। ইরহাম কিছুটা অবাক হয়, যেই মেয়ে কিছু একটা হলে ঝগড়া বাঁধিয়ে ফেলে সে আজ চুপচাপ চলে গেল। ইরহাম মাথা না ঘামিয়ে চলে গেল নিজের কাজে। সে যে সেই হৃদয় হরিণীকে খুঁজছে, কালকে থেকে তন্ন তন্ন করে খুঁজে চলেছে, কিন্তু এখনো তার দেখা মেলেনি। আদেও কি তাকে পাবে কিনা সন্দেহ, কিন্তু তার আজকে অর্ষার কাছে আসতে একটু অদ্ভুত লেগেছে। সেই ঘটনার পর থেকে অর্ষা কেমন চুপচাপ আছে, সবাই খেয়াল করছে এটা। মুহিব সরি বললেও অর্ষা রিয়্যাক্ট করেনি। সবাই মিলে অর্ষার মন ভালো করার জন্য ভাবে নৌকায় চড়বে আজকে। আজও আকাশ মেঘলা মেঘলা, আষাঢ় মাসের শুরু হয়তো তার জন্যই। অর্ষা নৌকায় চড়ার কথা শুনে লাফাতে থাকে। সব মন খারাপ এক নিমিষেই হাওয়া হয়ে যায়। কেন যেন তার হুট করেই মন খারাপ ছিল এত সময়, বাট এখন ফুরফুরে মেজাজে আছে। মহিব অর্ণা একটা বাইকে, রোশান অর্ষা একটা বাইকে, নাইম উষা অথই একটা রিকশায়। সবাই মজা করতে করতে যাচ্ছে। অথই রোশানের সাথে যেতে যেতে চাইছিল, কিন্তু অর্ষার জন্য হলো না। মুখ ফুটে বলতেও পারল না। অথয়ের ভীষণ হিংসা হয় অর্ষাকে নিয়ে। রোশানকে পছন্দ করে তাই হয়তো। সবাই নদীর সামনে এসে দাঁড়ায়। আকাশটা অদ্ভুত সুন্দর লাগছে অর্ষার কাছে। একটা বড় নৌকা ভাড়া করে 6 জন উঠে বসে। রোশান অর্ষাকে ছবি তুলে দিচ্ছে। অর্ষার পরনে ল্যাভেন্ডার রঙের টপস, গলায় সাদা ওড়না ঝুলানো, চুলগুলো ঝুটি করা। সবাই টুকটাক ছবি তুলছে। অর্ষা অথয়কে একা বসে থাকতে দেখে ওর কাছে গিয়ে বলে, কিরে শাকচুনি, তুই এখানে চুপচাপ বসে আছিস কেন? চল ছবি তুলি সবাই। অথয়ের কতগুলো কড়া কথা শোনাতে ইচ্ছে করছিল অর্ষাকে, কিন্তু বলল না। অথয় জানে যদি এখন অর্ষার সাথে খারাপ ব্যবহার করে সে তাহলে রুশান তার ছায়াও মারাবে না, সাথে সব বন্ধুরাও। কেন যেন সবাই অর্ষা বলতে পাগল, যা মোটেও সহ্য হয় না ওর। নিজেকে সংযত করে জোরপূর্বক হেসে অথয় বলে, আমার একটু শরীর খারাপ করছিল অর্ষা, তাই আর কি এখানে চুপচাপ বসে আছি। তুই যা ছবি তোল ওদের সাথে। না না না, আমরা এখন সবাই গ্রুপ ফটো তুলবো, চল চল। রুশান খেয়াল করে বলে, কিরে ঐতি, আসিস না কেন? আয় দ্রুত গ্রুপ ফটো তুলবো। রোশানের বলাতে ভীষণ খুশি হয়ে অথয় মনে মনে, সামনে তা প্রকাশ না করে নিজেকে স্বাভাবিক রেখে এগিয়ে আসে ওদের কাছে। অথয় দেখে রোশানের একটু কেমন লাগে। অথয়কে রাগী দৃষ্টিতে অর্ষার দিকে তাকাতে দেখেছে সে। সবাই গ্রুপ ফটো তুলে আশেপাশের সৌন্দর্য উপভোগ করছে। রুশান আর অর্ষা ভিডিও করছে আশেপাশের সবকিছু। উষা এসে রুশান আর অর্ষার পাশে বসে। রুশান উষাকে দেখে হেসে বলে, কিরে তুই আজ চুপচাপ যে? অন্য সময় হলে তো মাথা খেয়ে ফেলতিস বক বক করে। আজকে কি হলো? না রে, তেমন কিছু না। বাড়িতে একটু চাপ দিচ্ছে বিয়ে করার জন্য, তাই আর কি। অর্ষা উষার বিয়ের কথা শুনে ভ্রু কুঁচকে যায়। উষা যে নাইমকে ভালোবাসে তা কম বেশি সবাই জানে। নাইমও হয়তো ভালোবাসে উষাকে। রুশান উষাকে বলল, প্যারা নিস না, আমরা তোকে নাইমের সাথেই বিয়ে দিব। জোর করে তুলে নিয়ে নাইমের ঘাড়ে ঝুলিয়ে দেব। অর্ষা আর উষা হেসে ফেলে রুশানের কথায়। রুশান সিরিয়াস মুহূর্তেও হাসতে পারে। সবাই নৌকায় অনেকক্ষণ ঘুরে নেমে পড়ল। পাশ থেকে সবাই ফুচকা খেয়ে যার যার বাড়ির দিকে রওনা হলো। ইরহাম তোমাকে কিছু কথা বলতে চায়। ইরহাম খেতে খেতে বলল, হ্যাঁ মামুনি, বলো কি বলবে? আমরা চাইছি তোমার আর অর্ষা মামনির এঙ্গেজমেন্টটা সামনের শুক্রবার সেরে ফেলতে। আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না আম্মু। কেন, সমস্যা কোথায় ইরহাম? মেয়েটা খারাপ কোথায়? সব দিক দিয়েই পারফেক্ট তোমার জন্য। মেয়ে যেমন সুন্দরী, পড়ালেখায়ও ভালো, তাহলে সমস্যা কোথায়? আমি একজনকে পছন্দ করি আর তাকেই বিয়ে করব। আয়রা ভীষণ চমকালেন কথাটা শুনে। ইরহাম যে কাউকে পছন্দ করতে পারে তা তার ধারণার বাইরে ছিল। অবাক হয়ে বলল,
কে সেই মেয়ে? জানি না, বাট খুব তাড়াতাড়ি তাকে খুঁজে বের করব। হোয়াট? তুমি নাম ঠিকানা জানো না সেই মেয়ের পিছে পড়েছো? কি শুরু করেছো ইরহাম তুমি? আমি বলছি অর্ষা মেয়েটা ভীষণ ভালো, বিয়ে করে নাও ওকে, সুখী হবে। ইরহাম উঠে যেতে যেতে বলে, আমি তাকেই বিয়ে করব মামুনি। ধরো সে যদি বিবাহিত হয় তাহলে কি করবে তুমি? ওকে, ডান। আমি যদি তাকে শুক্রবারের আগে খুঁজে বের করতে না পারি, তাহলে অর্ষাকেই বিয়ে করব, আই প্রমিস। ইরহাম যেতে যেতেই আয়রা দীর্ঘশ্বাস ফেলে। কে জানে আবার কোন মেয়ের প্রেমে পড়লো তার ছেলে। অর্ষার কথা মাথায় আসতেই খারাপ লাগলো। মেয়েটাকে তার ভীষণ পছন্দ হয়েছিল। দেখা যাক কি হয়, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ইরহাম রুমে এসে ভাবতে লাগলো, বলে তো আসলো সে যে শুক্রবারের আগে না পেলে অর্ষাকেই বিয়ে করবে, কিন্তু ওই ঝগড়ুটে মেয়ের সাথে থাকবে কি করে সে? এটা ভাবতেই প্রচন্ড বিরক্ত এসে ভর করলো। ইরহাম কফি নিয়ে ছাদে চলে আসে। মাথাটা ভীষণ ধরেছে। আকাশে চাঁদ উঠেছে। সেও যে তার চাঁদকে খুঁজছে। সে যে ওই চোখের মায়ায় ডুবেছে। কি করবে, কি খুঁজে পাবে তাকে? মুখটাও তো দেখেনি, দেখেছে শুধু চোখ জোড়া, তাও কয়েক সেকেন্ডের জন্য। ইস, কেন যে সেই মেয়েটাকে সম্পূর্ণভাবে দেখতে পেল না। ইরহাম আবারও রুমে চলে আসলো। রুমে এসে রং তুলি নিয়ে বসলো। রং তুলিতে সে হৃদয় হরিণীর চোখটা এঁকে ফেললো। ছবিটার দিকে কিছুক্ষণ তাকানোর পরে মনে হলো এই চোখ সে একবার নয়, তার বেশি দেখেছে, কিন্তু মনে করতে পারলো না। ভাবলো হয়তো চোখটাকে নিয়ে বেশি ভাবার ফলে মনে হচ্ছে আগেও দেখেছে। আমি ডুবেছি তোমার ওই মাথাল করা চোখের তোমার হৃদয় হরণী। শুক্রবার ছুটির দিনের সকালে উঠেই এমন একটা খবর শুনবে তা অর্ষা কখনো কল্পনাও করতে পারেনি। আজকে তার এঙ্গেজমেন্ট, তাও ইরহামের সাথে। অর্ষা তার চোখের পানি নাকের পানি একাকার করে কেঁদেই যাচ্ছে। রুশান পাশে বসে মজা নিচ্ছে। অনেক জ্বালিয়েছে অর্ষা রুশানকে, এখন তার পালা। কিরে পেতনি রানী, তুই তো তোর রাজা পেয়ে গেলি। দেখতে শুনতে ভালোই হলেও মনটা মোটেও ভালো না। আমাকে দেখলেও ও শুধু বকে, একবার বিয়েটা হোক সব শোধ তুলে নিব। অর্ষা রুশানকে এলোপাথারি মারতে মারতে বলে, তুই তুই বেস্ট ফ্রেন্ড নামের কলঙ্ক। তোর বেস্ট ফ্রেন্ড কাছে আর তুই হাসছিস? কথা বলবি না আমার সাথে? বের হ রুম থেকে, বের হ। রুশান হাসতে হাসতে বের হয়ে যায়। পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই তো কিছুক্ষণ আগের ঘটনা। ঘুম থেকে উঠে অর্ষা ফ্রেশ হয়ে বের হতেই দেখে সারা বাড়ি ফুল দিয়ে সাজানো। রুশানের কাছে জিজ্ঞেস করতেই ও বলল আজকে নাকি অর্ষার এঙ্গেজমেন্ট। ইরহামের সাথে কথাটা শোনার পর থেকেই অর্ষা রুমে বসে কেঁদে যাচ্ছে। মাঝে অর্ষা দৌড়ে বাবার কাছে যায়। আসিফ আহমেদ সবকিছু দেখাশোনা করছিলেন। অর্ষা তার বন্ধুর কাছে এসে নাক টেনে বলে, তুমি আমায় না জানি এঙ্গেজমেন্ট ঠিক করে ফেললে আব্বু? একবারও আমার মত নিলে না? এত পচা কিভাবে হয়ে গেলে? আসিফ আহমেদ হোসেন মেয়ের অভিমানী কণ্ঠ শুনল। কাল থেকে সন্ধ্যায় আয়রা ফোন করে জানিয়েছে আজকে এঙ্গেজমেন্ট হবে। আসিফ আহমেদ অবাক হলেও রিয়েক্ট করেনি। সে তো নিজেও চাইছিল কখন আয়রা ফোন করে বলবেন এঙ্গেজমেন্টের তারিখ, কিন্তু এত তাড়াতাড়ি বলবে ভাবেনি। অর্ষাকে টেনে পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি জানি মা তুই অভিমান কেন করেছিস, কিন্তু কি জানিস, বড় সবসময় ছোটদের ভালো চায়। দেখবি একদিন তুই আমায় নিজে বলবি বিয়েটা দিয়ে তুমি ঠিক করেছিলে আব্বু। অর্ষা গাল ফুলিয়ে চলে আসে। দুপুরের দিকে পার্লারের থেকে লোক এসে অর্ষাকে সাজিয়ে দিয়ে যায়। অর্ষার পরনে লাল টুকটুকে লেহেঙ্গা, গা ভর্তি গহনা। অর্ষার মনে হচ্ছে আজকেই তাকে বিয়ে দিয়ে দেবে। যে পরিমাণ সাজিয়েছে তাকে, সব দিক দিয়েই মনে হচ্ছে আজকে তার বিয়ে। একদম রাঙা বউ লাগছে। সন্ধ্যা হতেই সবাই আসতে লাগলো। সব বন্ধুরাও এসেছে অথই বাঁধে। অর্ষা মন খারাপ করে বসে আছে। ভালো লাগছে না তার। সব থেকে অপছন্দের মানুষটার সাথে সারা জীবন থাকতে হবে তার। অর্ষার মন খারাপ দেখে রুশানেরও ভালো লাগছে না। অর্ষা, কি হলো বোন তোর? তোর না বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল, তাহলে আজকে কেন এমন মরা মানুষের মতো আছিস? এভাবে থাকলেও কি তুই এঙ্গেজমেন্টটা আটকাতে পারবি? উষার কথায় অর্ষা ভেবে দেখলো আসলে কেন সে এমন মরা হয়ে আছে। সে মরা মানুষের মতো থাকলেও বিয়েটা হবে, এমনিতেও বিয়েটা হবে। তার থেকে নেচে গিয়ে বিয়ে করলেই হয়।
আর মন খারাপ করে বসে থাকবে না। তুই ঠিকই বলেছিস, উষা মরা মানুষের মতো না, একেবারেই নেচে গিয়ে বিয়ে করব। সবাই হেসে ফেলে। এবার তারা শান্তি পেল। অর্ষা মন খারাপ করে থাকলে কারোই ভালো লাগে না। অথই আসেনি শুনে রুশানের ভেতর ভালো লাগা কাজ করলো। কেন যেন পছন্দ না তার অথইকে। ইরহাম আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। মোড একেবারেই ঠিক নেই। বিরক্তিকর বাচাল একটা মেয়েকে তার বিয়ে করতে হচ্ছে। হ্যাঁ, ইরহাম পায়নি তার হৃদয় হরিণীকে। যার চোখের মায়ায় পড়েছে ইরহাম, তাকে খুঁজে পাওয়া যায়নি। জীবনে প্রথম কারো প্রেমে পড়লো ইরহাম, তাকে তো পেলই না। একটা ঝামেলা গলায় ঝুলতে যাচ্ছে এখন। এঙ্গেজমেন্ট করতেই হবে তার। কথা দিয়েছিল যে সে। চারপাশের সবকিছুই অসহ্য লাগছে ইরহামের। ইলমা দৌড়ে ইরহামের রুমে আসলো। লাল পাঞ্জাবিতে দারুণ লাগছে ইরহামকে। ইলমা ভাইয়ের কাছে এসে বলল, দা ভাই, তুমি এত সুন্দর কেন? ইস, আজকে তো অর্ষা ভাবি তোমায় দেখে ক্রাশ খেয়ে যাবে। ইরহাম কথাগুলো ইগনোর করে বলল, ইয়াদ এসেছে ইলমা? হ্যাঁ দা ভাই, ছোট ভাইয়া তো অনেকক্ষণ আগে এসেছে, নিচে বাবা আম্মুর সাথে কথা বলছে হয়তো। ইরহাম ইলমাকে নিয়ে নিচে নামে। আয়রা ছেলের কাছে আসেন, ভালো করে দেখে বলেন, মাশাল্লাহ, আমার ছেলেকে তো রাজপুত্রের চেয়ে কম লাগছে না। ইরহাম বিরক্ত হয়। বিরক্ত হওয়ারই কথা। পছন্দের মানুষটাকে পেল না, আবার সব থেকে অপছন্দের মেয়েটাকেই বিয়ে করতে হচ্ছে। ইয়াদ ইরহামের কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো ভাইয়া? তোমার তো আমার কথা মনেই পড়ে না। অ্যান্ড কংগ্রেস ফর ইয়োর ফিউচার লাইফ। আমার মনে পড়ে না কে বলেছে তোকে, কিন্তু তোরই আমায় মনে পড়ে না যা দেখা যাচ্ছে। ভাইয়া দেরি হয়ে যাচ্ছে, চলো। আমার অর্ষা ভাবিকে না দেখা পর্যন্ত শান্তি হবে না। চলো চলো। অর্ষা নেচে গিয়ে হই হুল্লোড় করে বেড়াচ্ছে। রুশান তো সেই লেভেলের খুশি। বেস্ট ফ্রেন্ডের এঙ্গেজমেন্ট বলে সারা বাড়ি লাফাচ্ছে। মৌয়ের কাছে অবশ্য বেশ বকাও খেয়েছে। রুশান রোহানকে নিয়ে বরকে দেখবে বলে গেটের সামনে দাঁড়িয়ে আছে। রুশানের কাঁধে কেউ হাত রেখে সে পেছনে ফিরে অর্ষাকে দেখে চিৎকার দিয়ে লাফিয়ে সরে দাঁড়ান। বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, তুই আসলে শাকচুন্নি, না হলে এইভাবে ভয় দেখাস নাকি? কিন্তু তুই এখানে কেন? পাত্রী কি কখনো এখানে থাকে নাকি? রুশান ভ্রু কুঁচকে কথাটা বলল। অর্ষা উকি ঝুঁকি মেরে দেখতে দেখতে বলল, কেন থাকতে পারবে না? আমি তো আমার হবু বর ইমরান স্যারকে দেখতে এসেছি। তুই না সকালে এঙ্গেজমেন্ট করবি না বলে হাত পা ছাড়িয়ে কাঁদছিলি, আর এখন আবার ইরহাম স্যারের, মানে যার সাথে তোর সাপে নেওয়ারের সম্পর্ক, তাকেই দেখতে এসেছিস? ভালো হয়েছে, আমার ইচ্ছে হলে আমি কাঁদবো, আবার আমার ইচ্ছে হলে আমি বরকে আবার নাচতে নাচতে দেখতেও আসবো। তোর কি তাতে? বোন মাপ কর, আমার কিছুই না, সত্যি আর কিছুই কমু না তোরে। তোর যা ইচ্ছে হয় তুই তাই করিস। ওদের কথার মাঝেই চারটা গাড়ি এসে থামে বাড়ির সামনে থেকে। একটা থেকে ইরহাম, ইয়াদ আর ইলমা বেরিয়ে আসে। আর একটা থেকে আয়রা আর ইশফাক চৌধুরী। অর্ষা আজকে ভালো করে ইরহামের দিকে তাকালো। আর লেহেঙ্গার সাথে মিলিয়ে একটা লাল রাঙা পাঞ্জাবি পরা। ফর্সা গায়ে অনেক মানিয়েছে, লম্বা অনেক। অর্ষা হয়তো তার কাজ সমান। অর্ষা আগে কখনো ইরহামকে ভালো করে দেখেনি, আজকেই দেখছে। ও রুশানকে বলে, রুশান না, এই অসভ্য স্যার দেখি হ্যাব্বি সুন্দর, দেখতে তো অস্থির। আমি ক্রাশ নামক বাস খেয়ে গেলাম ভাই। তুই কি আগে স্যারের দেখোস নাই? মনে হচ্ছে জীবনে প্রথমবার স্যারকে দেখছিস। আরে ভাই, আগে তো দেখছি, কিন্তু এ তো ভালো লাগেনি। কথাটা বলেই অর্ষা মনে মনে বিড়বিড় করলো, না না অর্ষা, তোর এই ব্যাটার উপর ক্রাশ খাইলে চলবে না। ব্যাটা এক নম্বরের অসভ্য, শুধু তোর সাথে ঝগড়া করে। বেখেয়ালিতে রুশান আর অর্ষা ভিমরি খেয়ে পড়ে। অর্ষা না পারলেও রুশান ধপাস করে পড়ে যায়, যার ফলে সবার দৃষ্টি ওদের দিকে পড়ে। রুশানকে পড়ে থাকতে দেখে ইলমা খিলখিল করে হেসে দেয়। অর্ষা সবার দিকে এক নজর তাকিয়ে ছুটে পালায়। রুশান হাঁ করে ইলহামের দিকে তাকিয়ে আছে। হুঁশ ফিরতেই নিজেও উঠে চলে যায়। লজ্জা লাগছে ভীষণ। একটা অপরিচিত মেয়ের সামনে মান সম্মানের ফালুদা হয়ে গেল। দেখেছো, ইসফাক মেয়েটা ভীষণ দুষ্টু, কেমন নিজের বরকে দেখতে চলে এসেছে। আমার ওর এই দুষ্টুমিগুলো ভালো লাগে, ছোটবেলার কথা মনে পড়ে যায়।
মেয়ে তো মাশাল্লাহ ভীষণ সুন্দরী, আমার ছেলেকে টাইটও দিতে পারবে। তুমি একবারে পারফেক্ট মেয়েকে সিলেক্ট করেছো। আমি জানি আমার রাগচটা বদমেজাজি ছেলের জন্য অর্ষারই বেস্ট। আয়রা ইশফাক নিজেদের ভেতর কথা বলছিল। ইয়াদ ফোনে কথা বলছিল যখন সবাই অর্ষাকে দেখেছিল। সে শুধু একটা মেয়েকে দৌড়ে যেতে দেখেছে। ইয়াদ ইরহামকে বলল, এটা কে ছিল দা ভাই? ইয়াদের কথায় ইরহাম কিছু বলবে তার আগেই ইলমা বলে উঠল, এটা আমাদের ভাবি ছোট ভাইয়া, ইরহাম ভাইয়ের একমাত্র হবু বউ। সবার কথার মাঝে ইশফাক চৌধুরী তাড়া দিলেন ভেতরে ঢোকার জন্য। আশফি আহমেদ আর আহিন আহমেদ ওদের আপ্যায়ন করে ছাদে নিয়ে আসলো। ছাদটা সুন্দর করে সাজানো হয়েছে সাদা গোলাপ, লাল গোলাপ দিয়ে। ইরহাম একটা জিনিস দেখে ভীষণ অবাক হয়, কারণ ছাদের একপাশে সুন্দর করে সাজানো, দুই পাশে বসার অন্য জায়গায় তার মাঝখানে ফুলের পর্দা দেওয়া। ইশফাক চৌধুরী ইরহামের কাছে এসে বলল, ইরহাম, আমার সাথে একটু আসো। ইশফাক চৌধুরীর পেছনে পেছনে একটা রুমে আসলো ইরহাম। আয়রা আগে থেকেই বসেছিল। ইশফাক চৌধুরী বলল, ইরহাম, তোমাকে কিছু কথা বলতে চাইছি এখন। জি বাবা, বলো কি বলবে। আর মামনি আর এবং সবাই চাইছি আজকেই তোমার আর আরশার বিয়েটা হয়ে যাক। আরশাকে আমরা এখন নিয়ে যাব না, ওর ফাইনাল এক্সামের পরে বড় করে অনুষ্ঠান করে নিয়ে যাব। হোয়াট? কি বলছো কি বাবা তুমি? মানলাম আজকে এঙ্গেজমেন্ট করতে চেয়েছি, তাই বলে বিয়েও? অসম্ভব, আমি আজকে বিয়ে করতে পারবো না। আয়রা কিছুটা রেগে বলেন, কেন বিয়ে করতে পারবে না? কিছুদিন পরে বিয়ে করা আর এখন বিয়ে করা তো একই কথা, তাহলে সমস্যা কোথায়? ইরহাম নিজেকে শান্ত করে বলল, অর্ষা কি রাজি আছে বিয়েটা করতে? হ্যাঁ, ও তো রাজি। ও কি তোমার মতো নাকি? নিজের বাবা মায়ের কথার গুরুত্ব আছে ওর কাছে। আমি এই মুহূর্তে অর্ষার সাথে কথা বলতে চাই। ঠিক আছে, আমি তোমার সাথে অর্ষার কথা বলানোর ব্যবস্থা করছি। ইশফাক আয়রা বেরিয়ে যায় রুম থেকে। ইরহাম চুল টেনে বসে পড়ে। আজকেই বিয়ে, সে তো আর হৃদয় হরিণীকে ভুলতেই পারছে না। চোখ বন্ধ করলেই সেই মাতাল করা চোখ দুটো চোখের সামনে ভেসে ওঠে। এই কদিন ঘুমাতেও পারেনি ঠিক মতো। আরিশার ওপর দিয়ে সব ঝামেলা যাচ্ছে। আপুর বিয়ে বলে কথা, আম্মু বলছে এই করো, ছোট আম্মু বলছে ওই করো। এতেই আরিশার অবস্থা খারাপ। সবকিছু ভাবতে ভাবতেই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। আম্মু, মরে গেলাম গো, আমার কোমর ভেঙে দিল। আরিশার দিকে হাত বাড়িয়ে দিয়ে কেউ মিষ্টি কণ্ঠে বলল, আই এম সরি মিস, একদমই খেয়াল করিনি, দুঃখিত। তার জন্যে উঠে আসুন। আরিশার সামনে একটা সুদর্শন পুরুষ তার দিকে হালকা ঝুঁকে হাত বাড়িয়ে দিয়ে কথাটা বলল। আরিশা মুগ্ধ দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা আরিশার মুখের সামনে তুড়ি মেরে বলল, কি হলো মিস আপনার? আপনি কি এভাবে বসে থাকার চিন্তা করেছেন? আরিশার লোকটার হাত ধরে উঠে দাঁড়ালো। আরিশা ময়লা ঝাড়তে ঝাড়তে বলল, খুব দুঃখিত, আসলে অনেক ঝামেলার মাঝ দিয়ে যাচ্ছি, তাই হয়তো খেয়াল করিনি আপনায়। সাহায্য করার জন্য ধন্যবাদ। লোকটা আবারও হাসলো। আরিশা এবারও মুগ্ধ হয়। এই বয়সটাই যাকে দেখবে তাকেই ভালো লাগবে। আরিশা 10ম শ্রেণীতে পড়া কিশোরী মেয়ে। আর এই বয়সে মানুষ ভুল করে, ভুল মানুষের প্রেমে পড়ে, নিজের অস্তিত্বকে হারায়। আরিশার মনে পড়লো তার আপুই এর কথা, তাই সে এসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেললো। আরিশার ভাবনার মাঝেই লোকটা বলল, আমি ইয়াদ চৌধুরী, পাত্রের ছোট ভাই। আপনি কি হন পাত্রীর? ও, আপনি ইরহাম ভাইয়ার ভাই? আমি অর্ষা আপুর, মানে আপনার ছোট ভাবির বোন। ইয়াদ হেসে বলল, গ্রেট, আপনি তো আমার বেআইন লাগেন তাহলে। তা বেআইন কি খবর, কোন ক্লাসে পড়ছেন? আমি আরিশা, 10ম শ্রেণীর ছাত্র। আর পড়ালেখা যেটাতে আমি ভীষণ খারাপ। আপুর একদম উল্টো বলতে পারেন। ইয়াদ হেসে ফেললো আরিশার কথায়। মেয়েটার প্রথম কথাগুলো শুনে মনে হয়েছিল কলেজে পড়ে, হয়তো এখন তো দেখছে মাত্র 10ম শ্রেণীতে পড়া বাচ্চা মেয়ে। ইয়াদ আরিশার দিকে ঝুঁকে ওর ছোট ছোট চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল, পড়াশোনায় মন দাও মেয়ে, দেখবে একদিন ভালো কিছু করতে পারবে।
পড়াশোনা না করলে কিন্তু ভুগতে তোমাকেই হবে। ইয়াদ চলে যায়। আরিশা ইয়াদের যাওয়ার পানে তাকিয়ে থাকে। লোকটা হুট করে এসে আরিশার কিশোরী মন ঝড় তুলে চলে গেল। এই ঝড় কি আদৌ থামবে, নাকি থামাতে হলে ইয়াদ চৌধুরী নামক লোককে লাগবে? রুশান তখনকার জন্য অর্ষাকে তাড়া করছে সারা রুম জুড়ে। বেচারি অর্ষা ভারী লেহেঙ্গা নিয়ে সেইভাবে দৌড়াতেও পারছে না। কোনো মতে রুশানের ভয়ে লেহেঙ্গা উঁচু করে দৌড়াচ্ছে। ওর সব বন্ধুরা মিলে বসে বসে মজা নিচ্ছে। অর্ষার বাচ্চা দাঁড়া বলছি, তোর জন্য আমার সবার সামনে মান সম্মান শেষ। ওই মেয়েটা আমাকে দেখেও হাসছিল কি করে? অর্ষা দাঁত কালাতে কালাতে বলল, ঠিক হয়েছে একেবারে। জানো তুই আমার মজা নিচ্ছিলি সকালে, মনে আছে? তোমার লেগেছে বুঝি জানটুস উলমাকে হাসতে দেখে? কথাটা বলেই খিলখিল করে হেসে দেয় অর্ষা। রুশানও রেগে ফায়ার। তখনই রুমে ইরহাম প্রবেশ করে। ইরহামকে দেখে মুহিব, নাইম, উষা দাঁড়িয়ে পড়ে। ইরহাম হাতের ইশারা করে সবাইকে বের হয়ে যেতে বলে। রুশান অর্ষার দিকে তাকিয়ে চলে যায়। অর্ষা বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে চাপিয়ে দিয়েছে দরজা। অর্ষা সারা শব্দ না পেয়ে দরজা খুলে মাথাটা হালকা উঁচিয়ে দেখে রুশান আছে কিনা। রুশানকে না দেখে খুশি মনে বের হতে হতে বলে, যাক, এই যাত্রায় রুশান্নার হাত থেকে বেঁচে গেলাম। কিন্তু কাহিনী কি? এত এত সহজে যাওয়ার লোক না। ইরহাম অর্ষাকে টেনে দেয়ালের সাথে চেপে ধরে। ইরহামের চোখগুলো অসম্ভব লাল, মনে হচ্ছে রেগে আছে ভীষণ। কিন্তু অর্ষা বুঝতে পারল না ইরহাম রেগে কেন আছে। ইরহাম দাঁত কিরিমিরি করে বলে, তুমি বিয়েতে কেন রাজি হয়েছো? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমার মতো মেয়ের সাথে এক মুহূর্ত থাকা সম্ভব না। অর্ষা চেঁচিয়ে বলল, বিয়ে? কিসের বিয়ে? আপনার মতো অসভ্য লুচ্চা ব্যাটার লগে আমিও বিয়ে করতে চাই না, খালি আব্বু বলছে তাই। আর আমার সাথে না আপনার মতো লোকের সাথে এক সেকেন্ড থাকা সম্ভব না। অর্ষা নিজেকে ইরহামের কাছ থেকে ছাড়াতে চায়। ইরহাম অর্ষাকে ছেড়ে দেয়। অর্ষা অবাক হয়, এত সহজে ছেড়ে দিল। ইরহাম নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করে। ইরহাম অর্ষার কাছে এসে বলে, প্লিজ তুমি বিয়েটা করো না, না করে দাও। আমি অন্য কাউকে ভালোবাসি। অর্ষা অবাক হয়। সে তো ভাবতেও পারছে না এই লোকটা নাকি কাউকে ভালোবাসে। জীবনে কল্পনাও করেনি এই বদমেজাজি লোক কাউকে ভালোবাসবে। অর্ষা ভীষণ খুশি হয়। তাহলে হয়তো ইরহাম তাকে বিয়ে করবে না, এই ভেবে পরক্ষণেই মনে পড়ে ইরহাম তো তাকেই বিয়ে ভাঙতে বলছে। শুনুন, আমি কিভাবে বিয়েটা ভাঙবো বলুন? আপনি ভেঙে দিন বিয়েটা, কারণ আমি না, আপনি কাউকে ভালোবাসেন। আমি যদি বিয়েটা ভাঙতে পারতাম তাহলে কি তোমাকে বলতাম? আর আমি আমার হৃদয়। ইরহাম থেমে যায়। অর্ষা শেষের কথাটুকু ঠিকমতো শুনতে পারেনি। অর্ষা ধপ করে বিছানায় বসে বলে, স্যার সমস্যা নেই, এখন তো এঙ্গেজমেন্ট হচ্ছে। আপনি না হয় বিয়ের আগে ভালোবাসার মানুষকে নিয়ে পালিয়ে যাবেন, তাহলে সমস্যা নেই। আমাদের বিয়েটা একটু পর। অর্ষা, তুমি কি জানো না তোমার আব্বু সবাই বলেছে তুমি রাজি? তাহলে নাটক কেন করছো? হোয়াই? অর্ষা কেঁপে ওঠে। স্তব্ধ হয়ে যায় অর্ষা। নিজেকে ওর বিয়ে তাহলে সকাল থেকে হওয়া সন্দেহটাই ঠিক। অর্ষার মনটা খারাপ হয়ে যায়, তবুও নিজেকে স্বাভাবিক রাখে। আসিফ আহমেদকে ইরহামের কাছে ছোট হতে না দেওয়ার জন্য বলে, সরি, ভুলে গিয়েছিলাম। আর হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করতে রাজি, আমার এতে কোনো সমস্যা নেই। আপনার সমস্যা থাকলে আপনি বিয়ে ভাঙেন। ইরহাম রাগে দিক বেদিক হারিয়ে ফেলে। অর্ষার বাহু শক্ত করে চেপে ধরে। ইরহামকে আজকে কেমন অন্যরকম লাগছে অর্ষার। অসম্ভব রেগে থাকাটাও ভালো লাগছে অর্ষার কাছে। চোখগুলো লাল টকটকে, মেয়েদের মতো নাকও লাল হয়ে আছে রাগের কারণে। ঠিক আছে, বিয়ে করছো না, আমিও তোমাকে দেখে নেব মিস অর্ষা। দেখেন না, দেখেন কত সুন্দর করে সেজেছি। ভালো করে দেখেন, একটু পর আপনারই বউ হয়ে যাব। সারা জীবন দেখতে পারবেন, আর সাথে তো জ্বালানো ফ্রি। ইরহামের রাগের থেকে বিরক্তকর লাগছে এই মেয়েকে। কথা বলছে রেগে, আর এই মেয়ে সেইগুলোকে হাওয়ায় উড়িয়ে দিচ্ছে, যেন তার কিছুই যায় আসে না, গায়ে কিছুই মাখে না। ইরহাম অর্ষাকে ছেড়ে দিয়ে দরজা খুলে হনহন করে বেরিয়ে যায়। অর্ষার এবার কান্না পায়। তার বাবাই তাকে আজকেই বিয়ে দিয়ে দিচ্ছে। তখন রুমে আসিফ আহমেদ ঢোকেন। আসিফ আহমেদ মেয়ের পাশে এসে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, অর্ষা টলমল চোখে তাকানো আসিফের দিকে। আসিফ আহমেদ হালকা হেসে মেয়েকে ঝোঁকে জড়িয়ে ধরে বলে,
মা আমি তোর খারাপ চাই না, ইরহামের সাথে খুব ভালো থাকবি তুই। আজকে বিয়েটা হয়ে যাক মা, তুই না করিস না? আমি রাজি বাবা, আমার কোনো সমস্যা নেই বিয়েটা করতে। তুই মন থেকে রাজি তো মা বিয়েটা করতে? অর্ষা বাবার বুক থেকে মাথা উঠিয়ে চোখ মুছে বলে, হ্যাঁ আব্বু, আমি রাজি। তোমার জামাইয়ের যে আমি কি অবস্থা করি সেটা শুধু দেখতে থাকো।